সালামুন আলাইকুম। সবাই ভালো আছেন? আমি এসআই মাসুদ রানা। কিছু কথা শেয়ার করতে আসলাম, গোপন কথা যেটা আপনারা জানেন না, কিন্তু জানার অধিকার আপনাদের আছে। খুঁজতেছেন, কিছু কিছু শুনেন আবছা আবছা, কিন্তু সরাসরি কেউ বলেনি, কোনো তথ্য পাননি। খালি প্রশ্ন প্রশ্ন, অনেকেই প্রশ্ন বুকে নিয়ে এই দুনিয়া থেকে চলেও গেছেন, কিন্তু প্রশ্নের উত্তর খুঁজে পাননি। তো চিন্তা নেই, আপনাদের আর কাউকে এই প্রশ্ন বুকে নিয়ে মরতে হবে না, আমি আছি। আসসালামু আলাইকুম। ২০১৮ সালের নির্বাচনকে আমরা বলে থাকি লাইলাতুল ইলেকশন, অর্থাৎ রাত্রে বেলা ব্যালট বাক্স পরিপূর্ণ করে ফেলা হয়েছিল। কারা কারা কোথায় এমপি হবেন আওয়ামী লীগ আগেই সেটা নির্ধারণ করেছিল রাতের বেলায়। এই রহস্যময় নির্বাচন নিয়ে অনেকের মনে প্রশ্ন, কিভাবে হয়েছিল, কাদেরকে দিয়ে করানো হয়েছিল, কত টাকা কাকে দিয়েছে, কারা সাহায্য করেছে, বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন একজন পুলিশ অফিসার। সুপ্রদর্শক, আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো। আপনারা ২০১৮ সালের নির্বাচন, যেটাকে লাইলাতুল ইলেকশন বলে উপাধি দেওয়া হয়েছে, সে সম্পর্কে তো জানেন যে ভোটটা কিভাবে হয়েছিল। রাতে ভোট হয়েছিল, কিন্তু কিভাবে হয়েছিল, কে কত টাকা পেয়েছিল, কোন সেই প্রক্রিয়া, কিভাবে সেই প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছিল, আজকে আপনি সেগুলোই আপনাদেরকে বলে দিব। অনেকের ডায়লগ হচ্ছে কিছু কথা থাক না গোপন, আর আমার ডায়লগ হইল সব কথাই হোক না ওপেন। ঠিক আছে? তো আমি যেহেতু তখন সিএমপি, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ মহানগর গোয়েন্দা শাখায় কর্মরত ছিলাম সাব ইন্সপেক্টর হিসেবে। তো আমি সিএমপির কথাটাই আপাতত বলছি, যেটা আমি সামনাসামনি প্রত্যক্ষ করেছি। তখন সিইসি নুরুল হুদা, তিনি ছিলেন এই নির্বাচনের দায়িত্বে। শেখ হাসিনা শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত লোক। তিনি শেখ হাসিনা তাদের প্রত্যেককে পুরস্কার হিসেবে একটি করে বিএমডব্লিউ গাড়ি দিয়েছিলেন। এরপর শেখ হাসিনা সমস্ত এসপিদেরকে নিয়ে ৬৪টি জেলার পুলিশ সুপারদেরকে নিয়ে একটি মিটিং করেন, এবং সেই মিটিং এর মাধ্যমে সকলের জন্য ১০ কোটি টাকা ১০ কোটি টাকা করে প্রত্যেক পুলিশ সুপার যারা জেলার দায়িত্বে ছিলেন তাদের জন্য বরাদ্দ করেন, এবং তাদেরকে সেটা পেমেন্ট করে দেন। এরপর আম, তো আমি কিভাবে জানলাম? তো জানেন তো, কনস্টেবলদের সাথে আমাদের একটা সুসম্পর্ক আছে। তো কনস্টেবলরা আপনাদের বডিগার্ড, তো আমরা তো সব জানি, তাই না? গোপন করার কিছু নাই। আর পুলিশের ডিপার্টমেন্টের একটা নিয়ম হলো কি জানেন? ওই কে ছোটবেলায়ও যদি কোনো একটা প্রেম করে থাকে, কোনো পুলিশের কর্মকর্তা বা কর্মচারী, ওইটাও আমাদের পুরো পুলিশ ডিপার্টমেন্ট জানে। এখানে গোপন থাকার কোনো সুযোগ নেই। এরপরে তো এসপিরা পাইলো ১০ কোটি টাকা করে, ওকে। এরপরে কারা? এরপরে হইলো ওসিরা। ওসিদেরকে দেওয়া হলো, থানার ওসি যারা, তাদেরকে ১ লাখ টাকা করে দেওয়া হলো, এবং ইন্সপেক্টর তদন্ত তাদেরকে ৩০,০০০ টাকা করে। যদিও এই বাজেটটা ছিল অনেক বেশি, এই বাজেটটা অনেক বেশি ছিল। আপনারা খাতা কলম নিয়ে বসে যান, এগুলো লিখে নেন কে কত পেয়েছিল। এরপরে সাব ইন্সপেক্টর, ওসি, ইন্সপেক্টর তদন্ত, এরপর সাব ইন্সপেক্টরদেরকে দেওয়া হয়েছিল ১০,০০০ টাকা করে। যদিও বাজেটটা ছিল ৩০,০০০। এটা আবার ওই যে আমাদের বড় ভাই মাহমুদ, সিএমপি কমিশনার, হ্যাঁ, ইয়েস, সিএমপি কমিশনার মাহবুবুর রহমান রিপন, হ্যাঁ, যিনি বর্তমানে, তখন ছিলেন ডিআইজি, এখন বর্তমানে অতিরিক্ত আইজিপি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। তিনি আর কি বাকিটা বুঝতেই পারতেছেন। এরপর এএসআই, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, তারা পেয়েছিল ৭,০০০ টাকা করে। কনস্টেবল পেয়েছিল ৫,০০০ টাকা করে। এবং এর বাইরে যারা কেন্দ্রে ডিউটি করেছেন, তাদেরকে নেতারা গিয়ে আরো অর্থ পুরস্কার প্রদান করেছিলেন। কেউ ২ লাখ, কেউ ৫ লাখ, কেউ ১ লাখ, এভাবে যে নেতা অনুযায়ী আম, তারা কেন্দ্রে বন্টন করেছেন, নগদ টাকা বন্টন করেছেন। আর আমাদেরকে হঠাৎ ইলেকশনের দিন সকালেই আমাদেরকে হঠাৎ অফিস থেকে ডাকা হলো যে সবাই আহ, সেরেস্তা অফিসে আসেন, সই করে, কাগজে সই করে প্যাকেট নিয়ে যান। বললাম যে কিরে, কিসের প্যাকেট? তো বললো যে এটা আপনাদের ইলেকশন অ্যালাউন্স। তো ভাবলাম যে এটা সরকারি কোনো ভাতা টাতা হবে আর কি। তো পরে ওখানে সই করলাম, সই করে ১০,০০০ টাকা নিলাম, আমিও নিলাম। তো পরে জানলাম যে কি, যে এগুলো আসলে শেখ হাসিনার তরফ থেকে ঘুষ ছিল। তো যাক, এটার এটার জন্য আহ, কি বলবো, এটার জন্য আসলে আমি বাংলাদেশের সকল মানুষের কাছে ক্ষমা প্রার্থী, আমি লজ্জিত। আসলে এটা তো আমার কিছু করার নেই, বা আমি একলা যদি নাও নিতাম তাতেই বা কি হতো? একলা আমি তো কোনো প্রতিরোধ করার মতো ক্ষমতা আমার ছিল না। সিএমপির সকল কেন্দ্রের মধ্যে ৩টি কেন্দ্রের ২জন সার্জেন্ট, একজন সাব ইন্সপেক্টর, তারা সদ্য নিয়োগপ্রাপ্ত ছিল। তারা ওই যা রাতের বেলা ভোট দেওয়ার জন্য গেট খুলে দিতে অস্বীকৃতি জানিয়েছিল। একজন সাব ইন্সপেক্টর তো গেট ভিতর দিয়ে তালা মেরে রুমের ভিতরে শুয়েছিল, ফোন টোন বন্ধ করে। তো তখন ওসি এসে তাকে ডাকাডাকি করলো, না সে তো খুলবেই না, খুবই অনেস্ট। এরপর ডিসি এসে ডাকাডাকি করলো, এবং তাকে তাৎক্ষণিকভাবে ওইখানেই সাময়িক বরখাস্ত করা হলো, এবং তাকে উইথড্র করা হলো, এবং তার পরিবর্তে নতুন ডিউটি সেখানে মোতায়েন করা হলো।
তো যাই হোক, এটা এটা হচ্ছে রাতের বিষয়। আর ভোটটা কিভাবে হয়েছিল, ভোটটা কখন হয়েছিল, সারা দেশবাসী কিন্তু ভেবেছিল যে একটা ভোট হবে। হুম। আওয়ামী লীগ, শেখ হাসিনা এত পরিমাণ নির্যাতন জুলুম করেছিল, এত পরিমাণ মানুষকে জেলে ঢুকিয়েছিল, তো সবাই ভেবেছিল যে জেলে ঢোকানোর পর নির্বাচনটা অন্তত সঠিক হবে। কিন্তু বাস্তবে কি দেখা গেল, বাস্তবে আমি তখন আমার ডিউটি পড়েছিল, কোনো সেন্টারে পড়েনি, আমার ছিল ডিবিতে ছিলাম। আমরা একটা গাড়ি নিয়ে একজন এডিসির নেতৃত্বে আমরা পুরো শহরে সব কেন্দ্রগুলোতে আমরা টহল দিয়ে বেরিয়েছি আর কি। তো তখন আমাকে আমার টিমের অন্যান্য সাব ইন্সপেক্টর রাতের 10টার সময় ফোন দিল, স্যার এখানে তো সব ছাত্রলীগ আওয়ামী লীগের এরা এসে গেট খুলে দিতে বলতেছে, কি সিদ্ধান্ত, সেন্ট্রাল ডিরেকশন কি? আমি বললাম যে আমি তো কিছু জানি না, তোমরা অন্যদের সাথে যোগাযোগ করে জেনে নাও। পরে সবাই রাতের 10টার দিকে সিএমপিতে, হ্যাঁ, চট্টগ্রামে সবাই রাতের 10টার দিকে সবার গেট খুলে দিল। গেট খোলার পর ছাত্রলীগ আওয়ামী লীগের কর্মীরা তাদের ওখান থেকে ব্যালট বাক্স ব্যালট বাক্স নিল, ব্যালট পেপারে সিল টিল মেরে, কেউ তো আবেগে হুতাশে একদম 100% ভোট কাস্ট করে দিল। তো এভাবে তারা রাত 2টার মধ্যে তারা লাইলাতুল ইলেকশন সম্পন্ন করে তারা সুন্দর আরামে ঘুম গেছে। তো পরদিন সকালে যদিও রাতে আমার ডিউটি ছিল না, কিন্তু আমি ফোনের মাধ্যমে এই জিনিসগুলো শুনতে পেরেছি। প্রত্যেকটা কেন্দ্র থেকে ফোন করছে যে এই অবস্থা। আমার কাছে অনেকেই জানতে চাচ্ছিল যে কি করব স্যার, কি করব। তো আমি বলছি যে আসলে তোমরা অন্য কেন্দ্রে দেখো কি অবস্থা, আমাদের সিনিয়রদেরকে দেখো কি অবস্থা, সিনিয়রকে ফোন করো, ওসি স্যারকে ফোন করো, উনি কি বলে ওনার ডাইরেকশন ফলো করো। তো এভাবেই রাত হয়ে গেল, তারা তারা তো সুন্দর ভোট দিয়ে ঘুমিয়ে গেল। তো সকালবেলা আমরা আমাদের ডিউটি শুরু হলো, কেন্দ্রে কেন্দ্রে ঘুরে বেড়ানো। তো জনগণের লম্বা লাইন, ভোট দেওয়ার জন্য অনেক উৎসাহ নিয়ে সবাই ভোট দিতে এসেছে। কিন্তু তারা এসে দেখলো যে ব্যালট পেপার নেই। 11টার সময় ব্যালট পেপার শেষ, থাকবে কি করে, কি করে থাকবে, রাতেই তো সব কাজ খালাস। তো যাই হোক, এটাই ছিল 2018 সালের লাইলাতুল ইলেকশন। আমি এরপর থেকে আমার বিবেকের তাড়নায় আসলে আসলে আমি এটা নিয়ে খুব লজ্জিত ছিলাম যে এই দানব, এই খুনি হাসিনার যে ক্ষমতার চেয়ারে আমারও কিছু অবদান আছে। মানে এটা আমি মানতেই পারতাম না। ঠিক আছে? তো আমি আসলে জাতির কাছে, যদিও আমার এতে কিছু করার ছিল না, আমার কোনো কিছু করার সুযোগও ছিল না, এটাকে আমার বন্ধ করার সুযোগ ছিল না। যারা বন্ধ করতে চেয়েছে তারা সাসপেন্ড হয়েছে। তো তো এরপরেও আমি আমার নিজের বিবেকের কাছে লজ্জিত, এবং সমস্ত দেশের সমস্ত 18 কোটি মানুষের কাছে আমি ক্ষমা প্রার্থী। এমন একটা কাজে আমি চাকরি ছেড়ে দিলেও পারতাম। আমার চাকরি ছেড়ে দেওয়াই উচিত ছিল তখনই। তো এখন দেশ স্বাধীন। চাকরি যদি আমার সিনিয়ররা আজকের এই সত্য কথা বলার জন্য চাকরি যদি খেয়ে দেয়, খেয়ে দিক, সমস্যা নেই। স্বাধীন দেশে যেকোনো একটা কিছু করে খেতে পারবো। কিন্তু কথাগুলো বলতে পারবো, কথা বলার স্বাধীনতা আছে। এটাই আসলে আমার জন্য বড় কিছু। কিন্তু আমি যা বলেছি তা একটুও মিথ্যে নয়, সবটুকুই পুরোপুরি সত্য। এবং আমি আমার নৈতিক দায়িত্ব থেকে, আমার বিবেকের তাড়না থেকে এই সত্যগুলো আজকে প্রকাশ করছি। কারণ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আপনারা সবাই স্বাধীন। এই স্বাধীনতাকে সবাই আপনারা উপভোগ করুন। তো আমি আমি এই জাতিকে লুকায়িত সত্য প্রচারের মাধ্যমে এই স্বাধীনতা আমি উপভোগ করছি। আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং বর্তমান সরকারে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই, এরকম সুন্দর একটা স্বাধীন রাষ্ট্র আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ছাত্রদের প্রতি আমার অসংখ্য সালাম, অসংখ্য সালাম। ছাত্রদের কারণেই আসলে এটা সম্ভব হয়েছে। 80% হচ্ছে ছাত্রদেরই অবদান, 20% হয়তো অন্যান্য রাজনৈতিক দল বা বিভিন্ন ব্যক্তিবর্গ তাদের হবে, কারণ ফাইনাল খেলাটা ছাত্ররাই খেলেছে। তাই ছাত্রদের কাছে আমি কৃতজ্ঞ। আমাকে এভাবে স্বাধীনতা প্রদানের জন্য, আমি আজকে যে স্বাধীনভাবে কথা বলতে পারছি, এর জন্য আমি খুব গর্বিত এই দেশের নাগরিক হিসেবে। আমি আশা করব যে ভবিষ্যতে আমি এই সত্যগুলো কেন প্রকাশ করছি, ভবিষ্যতে যেন এগুলোর কখনো পুনরাবৃত্তি না হয়। হ্যাঁ, এই জন্য আপনারা সবাই এই তথ্যগুলো ছড়িয়ে দিন। যারা যারা এতে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনুন। আপনারা দেখলেই পাবেন তখন কারা কারা পুলিশ সুপার জেলার দায়িত্বে ছিলেন। সিএমপি কমিশনার তো এমনিতেই ওনার জন্য একটা বিশাল বাজেট ছিল, কিন্তু সাব ইন্সপেক্টরদের 30,000 টাকার মতো বাজেট ছিল, ইন্সপেক্টর তদন্তদের 70,000 টাকা করে বাজেট ছিল, কনস্টেবলদেরই 10,000 টাকা করে বাজেট ছিল। এই সম্পূর্ণ টাকাগুলো কমিশনার সাহেব তখন মেরে দিয়েছিলেন। ওনাদের আসলে লোভের শেষ নেই, বুঝছেন? ওনাদের যত দিবেন ততই লাগবে, যত দিবেন ততই ওনারা চাইবে। ওনাদের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাঠায়, বিদেশে শত শত বাড়ি করে, এরপরও ওনাদের বাড়ি কেনা শেষ হয় না। আর আমরা মাস শেষে বেতনের জন্য অপেক্ষা করি, রেশনের জন্য অপেক্ষা করি। যাই হোক, আপনারা আশা করি আমার সবগুলো কথা বুঝতে পেরেছেন। আমি হয়তো দ্রুত বলে ফেলেছি, না বুঝতে পারলে আপনারা আমাকে ইনবক্স করবেন, আমি আরো তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।